আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট থেকে জেনেছেন যে আজকের আলোচ্য টপিক কি হবে। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে মূলত ভগ্নাংশ। ভগ্নাংশ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বিশেষ করে এই ভগ্নাংশের সাথে আমাদের গণিতে প্রায় অধিকাংশ টপিকের একটা বিশেষ সম্পর্ক আছে। সঙ্গত কারণেই ভগ্নাংশ চ্যাপ্টারটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এর সাথে আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে ঐকিক, শতকরা, লাভ, ক্ষতি এবং সুদ কষা পর্যন্ত আমরা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি নিয়ে আমাদের প্রয়োজন হবে। ভগ্নাংশের ব্যবহার প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারেই রয়েছে। আমাদের কাজ হবে শুধু এই বিষয়গুলির সাথে একটি কম্বিনেশন করা। আর ভগ্নাংশ টপিক যদি কেউ ভালোভাবে বুঝতে পারেন, আমাদের বিশ্বাস যে আপনি গণিতে প্রায় সব কয়টি চ্যাপ্টার বেশ ভালো, মানে অনেক দ্রুততার সাথে আপনি সমাধান করতে পারবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন আর আশা করি সকলেই ভালো আছেন। সজল কুমার ভাই বলেছেন ভাইয়ের রুটিন ভুল হয়েছে। বুঝতে পারলাম না যে আসলে কোথায় ভুল হয়েছে। তবে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। আপনারা হয়তো অবগত আছেন যে আমরা বিগত যে ক্লাসগুলি নিয়েছি সবকটি ক্লাস হিসেবে করলে আজকে আমাদের 10 নম্বর ক্লাস হবে। আর এটি আমাদের জন্য একটি মাইল ফলক। বিশেষ করে আমি মনে করি এটি একটি আমার জন্য খুশির সংবাদ, আশা করি আপনাদের জন্য। কারণ হচ্ছে যে আমরা একটি দুটি করে করে আজকে 10তম ক্লাসটি নিচ্ছি। তো আপনারা যারা আমার সঙ্গে শুরু থেকেই রয়েছেন, অর্থাৎ আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন, সমর্থন দিয়ে আসতেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই 10ম ক্লাসে ঠিক এই মুহূর্তে তো ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। মুস্তাক আহমেদ স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। রাসেল মিয়া হ্যালো স্যার। হ্যাঁ এমডি মুস্তাক আহমেদ স্যার ক্লাস করার জন্য বাইরে বসে আছি, রুমে নেট পায় না, তার জন্য ধন্যবাদ ভাই। আসলে আপনাদের মতো ডেডিকেটেড কিছু শিক্ষার্থী থাকাই হয়তো দেখা যাচ্ছে আমার ক্লাসটি সঠিক সময়ে আসতে বাধ্য করে। ওকে, মাবু ভাই, তারপর হাফিজ ভাই, দেখা যায় প্রণব কুমার পারভেজ ভাই, প্রিন্স ভাই, লিখন ভাই, সজল কুমার ভাই, আরো অনেকে জয়েন করেছেন। তো ধীরে ধীরে আমাদের কাফেলা বেশ বড় হয়ে উঠতেছে। তো আপনাদের প্রতি শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেখান থেকেই জয়েন করছেন, অনেকেই লিখতেছেন, কেউ মিরপুর থেকে, কেউ বরিশাল থেকে, কেউ ঢাকা থেকে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকেই অন্তত আপনাদের অবস্থান, আপনার জেলা অথবা থানা অথবা আপনার ইভেন আপনার গ্রামও হতে পারে, আপনার ক্যাম্পাস হতে পারে, ইউনিভার্সিটি, কলেজ, যে যেখান থেকেই জয়েন করতেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ক্ষেত্রে অন্তত আমি লাইভ ক্লাস শেষে যখন আমি আপনাদের কমেন্টগুলি পড়ি, তখন অন্তত একটা আইডিয়া দাঁড় করাতে পারি যে আসলে আমাদের লাইভ ক্লাসটার যে বিস্তৃতি এটা কত দূর পর্যন্ত পৌঁছেছে। আরেকটি বিষয় এখানে কাজ করে, সেটি হচ্ছে যে আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন তাদের সাথে আমার একটা পরিচিতির যে একটা লেভেল সেটিও তৈরি হচ্ছে। আমি অনেকের নাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছেন যারা নিয়মিতভাবে আমার লাইভ ক্লাসগুলি করছেন। আমি তাদের অবস্থাটা, বিশেষ করে ফিডব্যাকগুলি আমি অনেক বেশি মূল্যায়ন করি, কারণ হচ্ছে যারা নিয়মিত ক্লাস করছেন তাদের ফিডব্যাকগুলি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অনেকেই রয়েছেন যারা হয়তো আজকে ক্লাস করতেছেন অথবা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ক্লাস করেন অথবা করেন না, তাদের বিষয়টিও আমি মাথায় রাখি। তবে সবচেয়ে বেশি যেটা সিরিয়াসলি মাথায় রাখি, যে বিশেষ করে যারা নিয়মিত রয়েছেন আমার প্রতিটা পোস্টে এবং আমার লাইভ ক্লাসগুলিতে যারা নিয়মিত সমর্থন দিয়ে আসতেছেন, তাদের প্রতি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের আলোচনার টপিকটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক, এটা আমি শুরুতেই বলেছি। ইনশাল্লাহ আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচনার টপিকটা শুরু করতে চাচ্ছি। তবে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আজকের আলোচনার টপিকটা যদিও শুরু হবে, কিন্তু আজকে টোটালি বেসিক নিয়ে কথা বলবো। আমরা ভগ্নাংশের অসাধারণ কিছু বেসিক নিয়ে কথা বলবো, যেগুলি হয়তো আপনি জানেন বাট কখনো হয়তো ঠিক এভাবে আপনি চিন্তা করেননি। সো অসাধারণ কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক তো অবশ্যই থাকবে। আর পাশাপাশি আমাদের যে ভগ্নাংশের যে ক্লাসটি হবে, এই মোটামুটি 2 থেকে 3টা পর্ব হতে পারে। তো আশা করি আপনারা প্রত্যেকটা পর্বের সঙ্গে থাকবেন।
আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি জয়েন করছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ দয়া করে আপনারা লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন, যেন আমরা আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছতে পারি। ধন্যবাদ সকলকে। চলুন আমরা লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ওকে, আর ছোট্ট একটি বিষয় আমাকে একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ড আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছেন কিনা, আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে খুব দ্রুত একটু ইয়েস লিখে আমাকে একটু কনফার্ম করুন, খুব দ্রুত একটু ইয়েস লিখে কনফার্ম করুন। খুব দ্রুত একটু ইয়েস লিখে। ওকে, মিমি আপু বলেছেন সাউন্ড ক্লিয়ার, রুহুল আমিন ভাই বলেছেন ক্লিয়ার, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। আমরা ভগ্নাংশকে মূলত তিনভাবে চিন্তা করি, আপনারা প্রত্যেকে অবগত আছেন। আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, আমাদের রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, ইভেন আমাদের আরও একটি ভগ্নাংশ রয়েছে, সেটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেমন আমাদের এরকম হতে পারে, অর্থাৎ লব ছোট হবে এবং আমাদের দেখা যাচ্ছে যে হর বড় হবে, এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক তার উল্টোটাই, যেমন 5/3 যদি হয়, যে আমাদের লব বড় হচ্ছে এবং হর হচ্ছে আমাদের ছোট। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে এই যে প্রকৃত ভগ্নাংশকে যদি আপনি ভাগ করেন, অর্থাৎ হর দিয়ে লবকে যদি ভাগ করেন, তাহলে 3 থাকে 2, তাহলে আমাদের এটি হচ্ছে মূলত কি মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই যে ভগ্নাংশটি, এটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তো আমি এতটুকু নিশ্চিত যে আপনারা যারা এই সময় ক্লাস করতেছেন, যে এই ক্লাসটিতে দেখা যাচ্ছে প্রত্যেকেই জানেন যে উপরের যে আমরা ডিজিটটা লিখি একে লব বলে এবং নিচের যে ডিজিটটা লিখি একে হর বলে। অর্থাৎ তাহলে এটি হচ্ছে আমার লব, এটি হচ্ছে হর। আর মিশ্র ভগ্নাংশে আমাদের দুটো জিনিস থাকে, এক সমস্ত অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকে, আর পাশাপাশি আমাদের ভগ্নাংশ থাকে। অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যা থাকে, পাশাপাশি আমাদের কি থাকে, ভগ্নাংশ থাকে। এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আমরা এখানে হয়তো শৈশবে আপনাদের অনেকে এভাবে মুখস্থ করতেন যে লব হর নিয়ে যাদের দ্বন্দ্ব লাগতো, যে দুধের হর থাকে উপরে আর দেখা যায় গণিতের হর থাকে নিচে। আসলে বিষয়টা এভাবে না মনে রেখে, যদি কারো কোনো কনফিউশন থাকে, যেহেতু আজকে বেসিক থেকে আমি শুরু করতে চাচ্ছি এবং প্রত্যেকটা চুলচারা বিশ্লেষণ করে আমি সামনে এগোতে চাচ্ছি ইনশাল্লাহ। আমি ব্যাপারটা এভাবে বলি যে আপনি দেখেন পৃথিবীতে একটা চিরন্তন সত্য একটি বিষয়, সেটি হচ্ছে ভালোবাসা, লাভ। যে লাভ কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। এখন লাভকে যদি ভুলভাবে উচ্চারণ করেন, যে সেটি কিন্তু হবে কি লব। তার মানে কি, আমরা অনেক সময় বলি যে প্রেমের মরা জলে ডুবে না, সবসময় কি থাকে, উপরে থাকে। তার মানে কি, লাভটা অর্থাৎ লব যেটা ভুল উচ্চারণ করে, লব থাকবে উপরে, আর যদি হেরে যান তাহলে স্বাভাবিকভাবে কি সেটি থাকবে নিচে। হেরে যাওয়া মানেই কি, নিম্নমুখী, অর্থাৎ তাহলে হর থাকবে নিচে। এটি একটা জাস্ট আইডিয়া, এটা আমার ব্যক্তিগত আইডিয়া। আমি সবসময় মনে করি যে যে কোনো কনফিউশন আইডিয়াটিকে খুব সহজেই আমরা দেখা যাচ্ছে যে সেটা মনে রাখার ট্রিক্স ফলো করব, এটি সেই দৃষ্টিকোণ থেকে আমি বললাম। ওকে, এটি বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের একটি প্রশ্ন থাকে যে হর কি অথবা লব কাকে বলে। আমি এই দুটো প্রশ্নের জবাব আমি খুঁজব, যে লব কি হর কি।
অথবা হর বলতে কি বুঝি, লব বলতে কি বুঝি। তার পূর্বে আমি একটি বিষয় একটু বলি, যে এই যে আমি বললাম 5/3, একে কিন্তু দুভাবে এইভাবে পড়তে পারেন, 3/5 অথবা 5/3, ইংলিশে যদি পড়েন তাহলে 5/3। এর মিশ্র ভগ্নাংশ আমাদের আসলো 1/2/3, অর্থাৎ এর অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশটা হচ্ছে এরকম। আর প্রকৃত অপ্রকৃত নিয়ে আমি মনে করি যে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রকৃত অপ্রকৃত যদি কারো সমস্যা হয় তাহলে একটু এভাবে দেখতে পারেন। যেমন আপনি যদি আপনার বডির দিকে তাকান, তাহলে আপনার বডিতে খেয়াল করে দেখেন যে দুটো ভাগ যদি করা হয়, তাহলে এই উপরের মাথাটা কি ছোট আর বডিটা কি বড়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনি সুস্থ প্রকৃত মানুষ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর আপনি এরকম দেখেছেন কিনা যে এরকম অসুস্থ মানুষ আপনি দেখেছেন কিনা যে যার মাথা বড়, আমি জানি না যে আপনারা কেউ দেখেছেন কিনা, যে মাথাটা বড় আর বডিটা ওই তুলনায় ছোট। বডি ছোট বলতে ওই তুলনায় ছোট। এই ধরনের অসুস্থ মানুষকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এভাবে চাইলে আপনি আইডিয়াটা মাথায় রাখতে পারেন ঠিক আপনার মতো করে। ওকে, এখন বিষয়টা আমি যে বিষয়টা এখানে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মূলত মিশ্র ভগ্নাংশ পাই। এখন এই বিষয়টাকে যেমন আমি এখানে ভাগ করে নিয়েছিলাম, দেখেন আমি এটাকে ভাগ করে আমি এভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করেছিলাম। এই আইডিয়াটা আমাদের অনেক জায়গায় লাগবে, যে যেখানে আমার মিশ্র ভগ্নাংশের রূপান্তরের দরকার হবে। এই কারণে আমি মনে করি যে অপ্রকৃত থেকে কিভাবে দ্রুত মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করা যায় সেই বিষয়টা নিয়ে আমাকে খুব দ্রুত একটু কথা বলা উচিত। ওকে, যেমন দেখেন আমি ঠিক এভাবে চিন্তা করতে পারি যে 5/3, এখন 5-এর ভিতর আমি এটা এভাবেও চিন্তা করতে পারি যে এভাবে আপনি ভাঙতে পারেন যে 5-এর ভিতর 3 কয়টা আছে, একটা 3 আছে, আরেকটা হচ্ছে আর থাকে কত 5, এখানে 5-এর ভিতরে একটা হুবু 3-এর মতো করে যদি একটা 3 নেই, যে এখানে 3 আছে কয়টা, একটা, আর বাকি থাকে কত 2। আপনি এভাবে কাটাকাটি করেও অবশ্যই লিখতে পারেন যে 1/2/3, কিন্তু এর চাইতে ভালো হচ্ছে আপনি চিন্তা করবেন যে 5-এর ভিতর 3 কয়বার যায়, একবার। কয়বার যায়, একবার, এক লেখেন। তাহলে 5-এর ভিতরে 3 একবার গেলে থাকে কত, 2। উপরে লিখুন 2, নিচে লিখুন 1। অর্থাৎ এভাবে অপ্রকৃত ভগ্নাংশকে আপনি সরাসরি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারেন। আমি বিষয়টি নিয়ে আরও একটু ক্লিয়ার করতে চাচ্ছি। যেমন আমি যদি 17/5, একে যদি এটি আমার অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 5/17-এর ভিতর যায় 3 বার, 3×5=15, থাকে কত আমার 2, তাহলে উপরে যাবে 2, নিচে যাবে 5। তাহলে আমার এই জিনিসটার মিশ্র ভগ্নাংশ রূপান্তর হয়ে গেল। এবার একইভাবে আমি যদি 23/7 লিখি, তাহলে আমার মিশ্র ভগ্নাংশ কি হবে? তাহলে 23-এর ভিতর 7 যাচ্ছে, সরাসরি যাচ্ছে 3 বার, 3×7=21, আর হাতে থাকলো 2, তার মানে উপরে 2, নিচে 7। তো এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। অর্থাৎ এটি একটি অসাধারণ ট্রিক্স, যেটা গণিতের অনেক জায়গায় আমাদের প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত নো লিখে কমেন্ট করতে পারেন, আমি রিপিট করব। আর যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আর আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে একটু লাইভ ক্লাসটি আপনার ওয়ালে শেয়ার করে দিন। কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে শুধু নিজেরাই উপকৃত হোক বিষয়টা এমন না, আরও অন্যরা উপকৃত হোক বিষয়টা আমরা সেটাও মাথায় রাখবো। ওকে, ফাহাদ ভাই, খলিল ভাই, আমি, রুহুল আমিন ভাই, মিমি আপু বলেছেন ইয়েস, আখি আপু বলেছেন ইয়েস, এবং মুস্তাক আহমেদ ভাই বলেছেন একটা নতুন সিস্টেম শিখলাম। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটি নিয়ে কথা বলতে থাকি। আমাদের প্রশ্ন ছিল যে লব কি এবং হর কি, এই বিষয়টি নিয়ে
আমাদের শুরুতে প্রশ্ন ছিল। এটি খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই এই হরকে এই প্রশ্ন যদি করা হয় তাহলে জবাব দিতে পারেন না। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেকেই এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলির ব্যাপারে এতটা সচেতন নন। চলুন আমরা এই বিষয়টাকে খুব সুন্দর করে আজকে শিখব যে হর কি এবং লব কি। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হর কি, আপনি বলবেন যে এই নিচেরটা হচ্ছে হর। লব কি, আপনি বলবেন যে এই উপরেরটা হচ্ছে কি লব। আসলে হর বলতে আমরা কি বুঝি? ধরেন আমি একটি জিনিস নিলাম, একে ধরে নিচ্ছি এটা একটা আখ। হ্যাঁ, এটি একটি আখ। এটিকে আমি 5টা টুকরো করব। আমি কিন্তু কয়টা আখ নিয়েছি? একটা। দেখেন, একটা টুকরো, দুটো টুকরো, 3টা, 4টা, ওকে, আমরা 5টা টুকরো করে নিলাম। এখন এখানে আমি যদি বলি টুকরো কয়টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি টুকরো কয়টা, আপনি বলবেন কয়টা? মোট টুকরো হচ্ছে 5টা। এখন আমি ধরে নিচ্ছি এক মানে ক নামে দুজনের মাঝে এই টুকরোগুলি আমি ভাগ করে দেব। ধরেন এই দুটো টুকরো, এখানে দুটো টুকরো, এই দুটো টুকরো আমি ককে দিলাম, ককে দুটো টুকরো দিলাম। এখান থেকে এই 3টে টুকরো আমি দেখা যাচ্ছে খকে দিলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুটো টুকরো আমি কাকে দিলাম? ককে দিলাম, এবং এই 3টে টুকরো আমি খকে দিলাম। এবার আপনাকে যদি বলা হয়, দেখেন এখানে ঘটনাটা কি ঘটলো সেটা একটু খেয়াল করেন। আমি মোট টুকরো করেছিলাম টোটাল 5টা, আমি ককে দিলাম 2টা। তার মানে আমি কথাটাকে এভাবে লিখতে পারি যে টোটাল টুকরো করেছিলাম 5টা, ককে দিলাম 2টা। ওকে, আমি কথাটাকে এভাবেও লিখতে পারি, আমি টোটাল টুকরো করেছিলাম 5টি আর খকে দিলাম 3টে। অর্থাৎ আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি যে আসলে হর কাকে বলে, লব কাকে বলে। আপনারা হয়তো ইতিমধ্যে বিষয়টা গেস করতে পেরেছেন। হ্যাঁ, কি গেস করতে পেরেছেন? যে হর হচ্ছে আমার একটি জিনিসকে মোট যত অংশে ভাগ করা যায়, মোট যত অংশে কি করা যায়? ভাগ করা যায়, এটি হচ্ছে আমার হর। যেমন এই আখটিকে, একটা আখটিকে আমরা 5টি টুকরো করেছিলাম। কয়টি টুকরো করেছিলাম? 5টি টুকরো। তার মানে এই যে 5 বলতে একটা জিনিসকে মোট যত অংশে ভাগ করা যায়, এখানে একটা আখকে 5 অংশে ভাগ করেছিলাম। তার মানে হর হচ্ছে একটি জিনিসকে মোট যত অংশে ভাগ করা যায় সেটি হচ্ছে আমার হর। এটি 5 হচ্ছে আমার এখানে হর। আর লব হচ্ছে ওই মোট অংশ থেকে, আপনি মোট অংশ থেকে যতগুলি অংশ নিচ্ছেন, যত অংশ নিচ্ছেন, হ্যাঁ, মোট অংশ থেকে আপনি এই মোট অংশ থেকে যত অংশ নিচ্ছেন। যেমন আমি এখানে 2 ভাগ নিলাম, তাহলে এটি হচ্ছে আমার লব। আমি বিষয়টি এই কারণেই ডিটেলস কথা বলছি যে আপনারা যারা বিশেষ করে মানে 6, 7, এই লেভেলের শিক্ষার্থীদের পড়াবেন, ক্লাস 4, 5-এ যারা প্রাইভেট পড়ান, বিশেষ করে যে সকল শিক্ষার্থী রয়েছেন, তারা যেন আপনার এই শিশু বাচ্চাকে ভালো করে ডেফিনেশনটা বোঝাতে পারেন। এই কারণে আমি মূলত আরও ডিটেলস বলছি। পাশাপাশি তো অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, কারণ বাংলাদেশের সবচেয়ে গণিতের ভয়াবহ যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা শৈশব থেকে বেসিককে শক্তিশালী করতে পারি না। এটি খুবই দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জাজনক। এই কারণে আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা অবশ্যই বিষয়গুলি, যারা টিউশনি করান তারা অবশ্যই বিষয়গুলি ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। ইভেন আপনিও বোঝার চেষ্টা করুন, কারণ হচ্ছে ভবিষ্যতে আপনারও লাগবে। খেয়াল করুন, তাহলে এই হচ্ছে আমাদের লব এবং হর। প্লিজ লব এবং হর আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, এবং যদি বুঝতে না পারেন
তাহলে নো লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, সাইন ভাই বলেছেন ইয়েস, খুব দ্রুত কমেন্ট করুন। সৌরভ ভাই ইয়েস, ওকে, নৌরিন নিভা আপু, মুস্তাক আহমেদ ভাই, রুহুল আমিন ভাই, একইভাবে মিমি আপু, খলিল ভাই, আখি আপু, ওকে থ্যাংকস। আমরা এখানে এবার লক্ষ্য করুন, আমাদের একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যদি আমি এখানে দেখা যাচ্ছে 7/5 নেই, সেক্ষেত্রে আমার ডেফিনেশনটা কিভাবে হবে? কারণ আমি যেহেতু ধরে নিয়েছি একটা জিনিসকে মোট যত অংশে ভাগ করা হয় সেটি হচ্ছে আমার কে হর, আর সেখান থেকে যত অংশ নেওয়া হয় সেটি হচ্ছে আমার লব। তাহলে আমি ভাগ করলাম টোটাল 5টা, সেখান থেকে আমি 7 ভাগ কিভাবে নেব? এটি কিন্তু একটি বিষয়, একটি প্রশ্ন, যে তাহলে এই ক্ষেত্রে আমার ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে। এখন এই ক্ষেত্রে ডেফিনেশনটা যেটা, আপনি যদি একে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করেন তাহলে 7-এর ভিতর 5 যাচ্ছে একবার, থাকে 2। ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের এখানে এই ভগ্নাংশটা বলতে বোঝাচ্ছে যে একটা সম্পূর্ণ অংশ আছে, পাশাপাশি যেমন এই যে আঁকটা, এটার একটা সম্পূর্ণ অংশ আছে, ধরেন এরকম দুটো আঁক ছিল, একটা আঁক হচ্ছে সম্পূর্ণ, আরেকটা আঁকের হচ্ছে 5/2 ভাগ। এটি এর মানেটা মূলত এটাকে বোঝাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যেমন এভাবে যদি এটিকে যদি আমরা ধরে নেব একটা আঁক, এটাকে 7টা ভাগ করেছিলাম, এর ভিতর 3টা আঁক আমার কে পুরোপুরি রয়েছে, আবার অন্য একটা আখের দেখা যাচ্ছে টোটাল 7 ভাগ করে তার 2 ভাগ নিয়েছি, এর মানেটা হচ্ছে এটা। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ ক্ষেত্রেও আমাদের আইডিয়াটা সমস্যা হবে না। ওকে, এবার আমরা একটু ভগ্নাংশ নিয়ে আরও একটু খোলাখুলি আলোচনা করতে চাচ্ছি, কারণ ভগ্নাংশ এমন একটি ইন্টারেস্টিং বিষয় যার উপর গণিতের বিশাল একটা জগৎ নির্ভর করে। তো আমি ভগ্নাংশ নিয়ে আমার আপকামিং ম্যাথ টিউটর বইয়ে অনেক ডিটেলস লিখেছি। তো আমি অনেক ডিটেলস লেখার কারণে বইটির পাতা পৃষ্ঠার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তারপর আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের একটি বেসিক বই থাকা উচিত, কারণ এখন পর্যন্ত সে মানের কোনো বেসিক বই আমরা দেখতে পাই না যেটি পড়ে শিক্ষার্থীরা নিজে নিজে শিখতে পারবে। আমি সেরকম একটি বইয়ের স্বপ্ন দেখছি এবং তার জন্য দিনরাত খেটে যাচ্ছে। অবশ্যই আপনারা দোয়া রাখবেন। এবার আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে একটি আইডিয়া আমাদের ক্লিয়ার হওয়া উচিত। সেটি হচ্ছে, ধরেন আমার টোটাল 100 টাকা আছে। আপনাদের একটা বিষয় বলা উচিত যে ভগ্নাংশে সবসময় যে টোটাল বিষয়টা, যেমন 100 টাকাকে এটা সম্পূর্ণ টাকা ধরা হয়, 100 টাকাকে এটাকে সম্পূর্ণ টাকা ধরা হয়, আর সম্পূর্ণ কথাটিকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে সম্পূর্ণ টাকা। আমার কাছে আছে টোটাল 100 টাকা, তার মানে এই 100 আমি যদি বলি সম্পূর্ণ টাকা, মানে আমার 1 ভাগ রয়েছে, মানে সম্পূর্ণ ভাগটা হচ্ছে 1। ওকে, টোটাল ভাগ, তার মানে এটাকে আমরা মোটও বলতে পারি ভগ্নাংশের ভাষায়। এবার আমি এই 100 টাকা আমি 5টা ভাগ করতে চাচ্ছি। 5টা ভাগ যদি করি, আমি 100কে 5 ভাগ করলে তাহলে 5×20 100 হবে। আমি এভাবেও ভাগ করতে পারি, তবে এই 5×20 100 মানে হচ্ছে যে আমার 20 হচ্ছে টোটাল 5টা। আমরা অনেকেই এই সহজ সরল বিষয়গুলি এতটা ক্লিয়ারলি চিন্তা করি না, কিন্তু গণিত কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যে এখানে 5 দ্বারা 100-র ভিতর 5 দিয়ে 20 যাওয়ার অর্থ হচ্ছে এখানে 20 আছে কয়টা? 5টা। ওকে, তাহলে আমি এই 100 টাকাকে টোটাল 5টা অংশে ভাগ করলাম। আর এভাবে ভাগ করার অর্থই হচ্ছে প্রতিটা ভাগ সমান। এই কথাটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে।
এখানে 5 ভাগ করার অর্থই হচ্ছে, এভাবে ভাগ করার অর্থই হচ্ছে প্রত্যেকটা ভাগ সমান, বলতে পারেন এইটা হচ্ছে প্রত্যেকটা অ্যাভারেজ, অর্থাৎ এখানে এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। ওকে, এবার ধরেন আমি এখানে যে 5টা ভাগ করলাম 100 টাকা, আমি এই 100 টাকা দুজন ব্যক্তির মাঝে ভাগ করে দিতে চাচ্ছি। ধরেন এখানে এই 20 20 40 টাকা আমি আবুল নামে একজনকে দিতে চাচ্ছি। ওকে, অর্থাৎ এটা আবুল নামে একজনকে দিলাম। আবার একইভাবে এখানে আমার এই যে টোটাল 20 20 20 60 টাকা, এটা বাবুল নামে আমি একজনকে দিলাম। এখন আমরা এখানে যে বিষয়টা দেখব, আমি যদি আপনাকে বলি যে আবুলকে আমি 40 টাকা দিলাম, কথা সত্য। আমি যদি বলি বাবুলকে 60 টাকা দিলাম, কথা সত্য। অর্থাৎ কিন্তু বিষয়টা যদি আমি এভাবে না বলে, আমি এভাবে যদি এই ভাষায় চিন্তা করি যে টোটাল 100 টাকাকে আমি ভাগ করেছিলাম 5টা, মোট ভাগ করেছিলাম কয়টি? 5টি। ওকে, এর ভিতর একটা ভাগ এবং আরও একটা ভাগ, আমি দুটো ভাগ আবুলকে দিয়েছিলাম, অর্থাৎ টোটাল ভাগ করেছিলাম 5টা, একটা দুটো ভাগ দিয়েছিলাম আবুলকে। তার মানে আমি যেমন বলতে পারি যে আবুলকে 40 টাকা দিয়েছিলাম, এই কথাটা যেমন সত্য, এই কথাটাও কিন্তু সত্য যে আবুলকে আমি 5 ভাগের 2 ভাগ দিয়েছিলাম। এবার একইভাবে আমি বলতে পারি যে বাবুলকে যেমন 60 টাকা দিয়েছিলাম, এটাও যেমন সত্য, আমি এটাকে এভাবে বলতে পারি টোটাল টাকাকে ভাগ করেছিলাম 5টা, সেখানে আমি বাবুলকে দিয়েছিলাম 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ এখানে 5-এর 3 ভাগ দিয়েছিলাম। ওকে, এখন লক্ষ্য করেন এই যে এখানে বাবুলকে 5-এর 3 ভাগ যে কথা, বাবুলকে 60 টাকা দেওয়া একই কথা। এবার আমরা এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তুলে আনবো, আমরা একটু বোঝার চেষ্টা করব। ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে এখানে আবুলের ব্যাপারে যদি আমি সিদ্ধান্ত নেই যে আবুলকে 5 ভাগের 2 ভাগ দিয়েছি, এটা যেমন সত্য, এবং তাকে 40 টাকা দিয়েছি, এটাও সত্য। তবে এখানকার ভাষাটা আমি ভগ্নাংশের ভাষায় কথা বলছি, আর এখানকার ভাষাটা আমি পরিমাণের ভিত্তিতে কথা বলছি। অর্থাৎ এই ভাষাটি হচ্ছে আমার ভগ্নাংশের ভাষা, এই ভাষাটি হচ্ছে পরিমাণের ভাষা। তাহলে কি আমরা দাবি করতে পারি না যে যদি হিসাব ঠিক থাকে তাহলে ভগ্নাংশের ভাষা সমান এই পরিমাণের ভাষা আমরা সমান করতে পারি? অবশ্যই আমরা সমান করতে পারি, যে ভগ্নাংশের ভাষা সমান আমরা কি করতে পারি? পরিমাণের ভাষা। এটি ভগ্নাংশের সমস্যায় খুবই বৈপ্লবিক একটি আইডিয়া, খুবই দেখা যাচ্ছে যে সিরিয়াস একটি আইডিয়া, যে আমরা ভগ্নাংশের যে ভাষাটাকে আমরা পরিমাণের ভাষার সাথে এভাবে মিল রেখে তুলনা করতে পারি। তার মানে আবুলের ক্ষেত্রে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারি যে 5 ভাগের 2 ভাগ কথাটা যেমন সত্য, আমার 40 টাকা কথাটাও সত্য। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 5-এর 2 ভাগ সমান 40। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এখানে প্রত্যেকটা ভাগ কিন্তু আমার সমান। এবার লক্ষ্য করেন, আমি যদি বলতাম যে 5-এর 1 ভাগ যদি হতো তাহলে কত? আপনি জানতেন যে 1 ভাগ হচ্ছে আমাদের 20 টাকা। একইভাবে আমাদের 5-এর 3 ভাগ তাহলে কত হবে? 1 2 3, অর্থাৎ 60 টাকা। তাহলে 5-এর 4 ভাগ সমান কত হবে? আমার একইভাবে 80 টাকা। এবার 5-এর 5 ভাগ, তার মানে এই যে সম্পূর্ণ অংশটাই যদি আমি বলি, যে সম্পূর্ণ অংশটাই যদি বলি তাহলে আমাদের হবে 100 টাকা।
আমরা কেন সম্পূর্ণ অংশটাকে এক ধরে নেই, তার সিক্রেটটা হচ্ছে মূলত ঠিক এই জায়গাটায়, যে 5/5 আমরা কেটে দিলে থাকে কত 1। তার মানে এই যে ভগ্নাংশের 5/5 আমরা না লিখে, 7/7 আমরা না লিখে, 8/8 না লিখে আমরা একে 1 দ্বারা প্রকাশ করি। ওকে, যখন লব এবং হর আমার একই হয়ে যায় তখন আমরা একে সম্পূর্ণ অংশ বলি। অর্থাৎ যেহেতু 5টা ভাগ করেছিলাম 5টাই আমি নিয়েছি, ধরেন এখানে 5টা ভাগ করেছি 5টাই নিয়েছি, তার মানে কি টোটালটাই আমি নিয়েছি, তার মানে সম্পূর্ণটাই নিয়েছি, যাকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। এটিও একটি ইন্টারেস্টিং বেসিক আইডিয়া, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আসুন আমাদের এই আইডিয়াগুলি আমরা ব্যক্তিগত জীবনে কিভাবে দেখি। ধরেন আবুলের দেখা যাচ্ছে ওর কাছে যে মোট টাকা ছিল, এই টাকার দেখা যাচ্ছে সে 20 টাকা খরচ করলো। আমি আবার বলছি, আবুলের যে টাকা ছিল এই টাকার সে 20 টাকা খরচ করলো। এখন 20 টাকা খরচ করার পর সে দেখলো সে মূলত দেখা যাচ্ছে যে 5/1 টাকা খরচ করেছে। দেখেন আমি কি বলেছি, আমি বললাম যে আবুলের যে মোট টাকা ছিল অর্থাৎ সম্পূর্ণ যে টাকাটা ছিল এই টাকা থেকে সে 20 টাকা খরচ করলো। তাহলে সে খরচ করার পর দেখলো তার মোট টাকার 5/1 সে খরচ করছে। এখন আপনাকে প্রশ্ন করতে, তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এটাই দাঁড়ালো যে 5/2 অংশ 1 অংশ যে কথা, আমার 20 টাকা একই কথা। অর্থাৎ এভাবে আমরা যখন ভগ্নাংশ এবং আমাদের পরিমাণ মিলে যাবে যে এটা তার টোটালটার খরচ 5/1, 20 টাকাও তার খরচ, ভগ্নাংশের খরচ আর পরিমাণের খরচ মিলে গেলে সেটা আমরা তুলনা করতে পারি। অর্থাৎ এই তুলনাটা আমাদের দেখা যাচ্ছে যে ভগ্নাংশ চ্যাপ্টারে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমি যদি আবার বলি ঠিক এরকমভাবে যে আবুল দেখা যাচ্ছে যে সে 60 টাকা তার দেখা যাচ্ছে যে তার কাছে যে টোটাল টাকা ছিল খরচ করার পর তার কাছে 60 টাকা আছে। এখন এই 60 টাকার ক্ষেত্রে সে দেখলো যে এটা আসলে তার কাছে মোট টাকার 5/3 আছে। তার মানে আপনি এটা ভগ্নাংশে তার যে হাতে আছে সেটা ভগ্নাংশের বাতে 5/3 আছে, আর পরিমাণের ভাষায় তার 60 রয়েছে। তার মানে এবারও আমি এটাকে তুলনা করতে পারি 5/3 = 60। এটি আমাদের ভগ্নাংশ চ্যাপ্টারের একটি অসাধারণ আইডিয়া। এখন আমরা ঠিক পরবর্তী ধাপে যাব যেখানে আমরা এই আইডিয়াটাকে আরও একটু বড় করব। যেমন আবুলকে আমরা দিয়েছিলাম, আবুল খরচ করেছিল 5/2। আমরা বললাম সে মূলত খরচ করেছিল কত, 40 টাকা। তাহলে আমরা বলেছি 5/2 = 40 টাকা। এটাকে আমরা যদি ঐকিক করি তাহলে হবে, সুতরাং 1 সমান, দেখুন এই ঐকিকটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যদি এখানে ঐকিক করি তাহলে 5/2 হচ্ছে 40 টাকা। তাহলে 1 মানে কি সম্পূর্ণ অংশ সমান কত হবে, এখানে 40, এই ভগ্নাংশটা উল্টে যাবে, 5 চলে যাবে উপরে আর 2 চলে যাবে নিচে। অর্থাৎ আমি কথাটাকে এভাবে খুব সহজে লিখতে পারি যে প্রথম ভগ্নাংশ কি উল্টে যাবে, প্রথম ভগ্নাংশ উল্টে যাবে। তার মানে হর চলে যাবে লবে, লব চলে যাবে হরে। এটা কখন, যখন একটা ভগ্নাংশ থেকে আপনি 1-এর মান বের করবেন। দেখেন কোনো একটা ভগ্নাংশ থেকে যখন 1-এর মান বের করবেন তখন প্রথম ভগ্নাংশ উল্টে যাবে। এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এটা নিয়ে আমি কেন উল্টে যাবে সে নিয়েও আমি কথা বলবো। ওকে, এবার খেয়াল করুন যে তাহলে আমার এটি যদি অঙ্কটা করি তাহলে দাঁড়াচ্ছে, এখানে আমার দাঁড়াচ্ছে 20, তাহলে 5 × 20 = 100। অর্থাৎ আবুলের কাছে মোট টাকা ছিল কত,
তার মোট সম্পত্তি ছিল 100 টাকা। এবার আবুলের ক্ষেত্রে আইডিয়াটা যদি এভাবে বলি যে আবুলের 5 ভাগের 2 ভাগ টাকা খরচ করায়, সে খরচ করলো 40 টাকা, তাহলে তার 5 ভাগের 4 ভাগ টাকা সমান কত হবে? এইভাবে আমাকে প্রশ্ন চাইতে পারে যে আবুল 5 ভাগের 2 ভাগ টাকা খরচ করে দেখলো সে 40 টাকা খরচ করেছে, তাহলে আবুলের 5 ভাগের 4 ভাগ সমান কত টাকা আছে? তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমত ঠিক এইটুকুর মতো সমাধান করতে হবে যে 5 ভাগের 2 ভাগ সমান, যেহেতু সে বলছে এটা খরচ এত খরচ করে দেখলো তার খরচ 40 টাকা, তার মানে এই ভগ্নাংশ পরিমাণে একই জিনিস, তাহলে 5-এর 2 ভাগ সমান 40। সুতরাং সম্পূর্ণ অংশটা আগে বের করে নিতে হবে। তাহলে সম্পূর্ণ অংশটা যদি আমি বের করি তাহলে প্রথম ভগ্নাংশ কি হবে? উল্টে যাবে, অর্থাৎ তাহলে নিচের 5 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। এবার আমরা সম্পূর্ণ টাকাটা পেলাম। সম্পূর্ণ টাকা আমরা জানি এটার মান কত? 100। আসলে আমরা জানি যে ভগ্নাংশ থেকে যদি কোনো কিছু মানে ভগ্নাংশের মান বের করতে হয় তার সাথে সেটা গুণ করতে হয়। যেমন আমি 100 বের করার পর আমি যদি বলি যে আসলেই তার এত টাকা কত, তাহলে আপনি এভাবে বিষয়টা বের করতে পারেন 80 টাকা। কিন্তু আমরা যেহেতু অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি অঙ্কটা ঐকিক একটার পর একটা করব, একের মান বের করব, তারপর নতুন ভগ্নাংশের মান বের করব। সো আমরা এভাবে দেখব না, আমরা বিষয়টা এভাবে দেখব 5-এর 2 ভাগ সমান যদি তার 40 টাকা হয় তাহলে সম্পূর্ণ অংশ সমান তার এত, এটা কি 100, আর তার কাছে চাওয়া হচ্ছে কত? 5 ভাগের 4 ভাগ। তাহলে 5 ভাগের 4 ভাগ সমান সমান তার দাঁড়াচ্ছে, আগের যথাস্থানে থাকবে, এখানে হর গিয়ে হরের সাথে গুণ হবে, লব গিয়ে লবের সাথে গুণ হবে। দেখেন এখানে হর গিয়ে আমার হরের সাথে গুণ হলো, লব গিয়ে লবের সাথে, হর গিয়ে আমার কি হরের সাথে গুণ হলো। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 5 এবং আমরা এই 5 কেটে দিতে পারি, এবং এখানে এটি যদি আমরা কেটে দেই তাহলে আসবে 20, তাহলে 4-20 আমাদের কত? 80। এটি হচ্ছে আমাদের মূলত তার 5 ভাগের 4-এর হিসাব। এখন আমরা এখানে যে কাজটা করলাম এই ট্রিক্সটা একটু মানে আইডিয়াটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন যে প্রথম ভগ্নাংশ উল্টে যাবে। ওকে, আগে শর্টকাটটা শেষ করেন, পরে আমি ডিটেলসটা বোঝাবো কেন এমনটা হয়। প্রথম ভগ্নাংশ উল্টে যাবে, তারপরে এখানে আমরা দেখব যে দ্বিতীয় ভগ্নাংশ, অর্থাৎ এটা শুধু দ্বিতীয় ভগ্নাংশ না, মানে একের পর যখনই কোনো ভগ্নাংশের মান বের করবেন, একের পর যখনই কোনো ভগ্নাংশের মান বের করবেন তখনই এই কাজটা করবেন যে দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে লবের সাথে গিয়ে গুণ হবে, হরের সাথে গিয়ে গুণ হবে। ওকে, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হিসাবটা এমন হবে। আপনারা যারা দুর্বল আছেন তারা এই দুটো আইডিয়া ক্লিয়ার করবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা লাইভ ক্লাস শেষ হলে আবার পুনরায় রিপিট করে নেবেন, আশা করি আর বুঝতে সমস্যা হবে না। ওকে, এবার আমরা এখানে খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া নিয়ে কথা বলবো যে এভাবে আমাদের অঙ্ক করা কঠিন হয়ে যাবে, তবে আমি এই আইডিয়ার উপর ভিত্তি করে আগে 1-2টো অঙ্ক করতে চাচ্ছি। যেমন আমাদের শীটের 28 নম্বর অঙ্কটা যদি আপনারা দেখেন, শীটের 28 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 120 জন অতিথি একটা অডিটোরিয়াম, ধরেন এই একটা অডিটোরিয়ামে দেখা যাচ্ছে 120 জন অতিথি বসলেন, তখন এই অডিটোরিয়ামের 4-এর 3 ভাগ, অর্থাৎ 4-এর 3 ভাগ এই অংশ এবং এই অংশ পূর্ণ হয়ে গেল, 4-এর 3 অংশ। তাহলে ওই অডিটোরিয়ামের সিট মানে টোটালটাতে আমার সিট বা আসন কত? এই প্রশ্নের সমাধান আমরা কি করব? আমরা জানি 120 জন বসার কারণে যেহেতু সেটার এই টোটালটা 4 ভাগের 3 ভাগ পূর্ণ হয়েছে,
তার মানে আমাদের শর্তমতে যে আইডিয়াটা দাঁড়াচ্ছে যে 4/3 সমান সমান 120। ভগ্নাংশের ভাষায়, পরিমাণের ভাষায় মূলত 1। এবার তাহলে আমরা যে কাজটা করব, যে টোটাল আসন চেয়েছে মানে আমার মোট চেয়েছে, তাহলে মোট মূলত ভগ্নাংশ ভাষায় 1-এর মান বের করতে হবে। তাহলে সম্পূর্ণ অংশ সমান 120 উপরে 4 নিচে হচ্ছে 3, তাহলে আমার হচ্ছে 40, টোটাল হচ্ছে 160, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক। এবার আমরা আরও একটি অঙ্ক দেখব, সেটি হচ্ছে 29 নাম্বার। হয়তো আমি অঙ্কগুলি করে যাচ্ছি, হয়তো যারা পারেন তাদের জন্য দেখা যাচ্ছে যে হয়তো একটু বিরক্তিকর লাগতে পারে, কিন্তু মনে রাখবেন এখানে প্রত্যেকটা আলোচনায় আমি অসাধারণ কিছু ট্রিক্স আপনাদের শেখাবো। সো পারি বলে দেখা যাচ্ছে এড়িয়ে যদি যান তাহলে ক্ষতিটা ঠিক আপনারই হবে। এবার দেখেন, প্রত্যেকটা আলোচনার আমার একটা বেসিক টার্গেট থাকে যে আমি কেন বেসিক কথাগুলি বলছি, যেন আপনার চিন্তন প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী হয় যে আপনাকে অসংখ্য বই নিয়ে পড়ে থাকতে না হয়। আপনি বেসিক শেখার পর আপনার গণিত নিয়ে কোনো সমস্যা হবে না, বিষয়টা সবসময় একটু মাথায় রাখবেন। ওকে, এবার 29 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো ব্যক্তির মোট সম্পত্তি, অর্থাৎ তার যে মোট সম্পত্তি রয়েছে, এই মোট সম্পত্তির 3/2 অংশের মূল্য সে দাবি করতেছে 90,000 টাকা। তাহলে তার সম্পূর্ণ মানে 1-এর মান কত? তাহলে যদি 3/2 অংশের মূল্য 90,000 টাকা হয়, তাহলে সম্পূর্ণ অংশের মূল্য আমার 90, এখানে 3 ভাগ কত 2, তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 45,000, তার মানে হচ্ছে আমার 1,35,000, তার মানে উত্তর হচ্ছে ক। এবার এই যে অঙ্ক দুটো আমি করলাম, এভাবে যদি পরীক্ষার হলে সমাধান করেন তাহলে হয়তো কখনো কখনো আপনার সময় বেশি লেগে যেতে পারে। এই কারণে আমরা বিষয়গুলি নিয়ে আরও একটু সহজভাবে চিন্তা করব। বিশেষ করে আমাদের যেন বড় অঙ্কে আমরা খুব মানে দেখা যাচ্ছে যে খুব সহজেই আমরা এটাকে মানে কিছু কিছু আইডিয়া মুখোমুখি করে সমাধান করতে পারি। যেমন আমি আবুলের ক্ষেত্রে আবার ফেরত আসলাম। আবুলের আমি দেখা যাচ্ছে যে 5/2 টাকা দিয়েছিলাম, যেটা সমান ছিল 40,000 টাকা। আপনারা যদি এর পূর্বের শীটটাতে খেয়াল করেন, যেখানে আমি এ নিয়ে ডিটেলস কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে এখানে ওকে দেখেন, এই জায়গাটায় আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে এখানে যে 2, এই 2 বলতে কি বোঝাচ্ছে? দেখেন 2 বলতে কি এই 2 ভাগকে বোঝাচ্ছে না? অর্থাৎ এখানে 20 একটা ভাগ, 20 আরও একটা ভাগ, 2 ভাগ। তার মানে এখানে লব দ্বারা শুধুমাত্র এটা কয় ভাগ, 40টা আসলে কয় ভাগ সেটা বোঝাচ্ছে। আর 5 দ্বারা মূলত ওই ভাগটা আসলে মোট ভাগটা বোঝাচ্ছে। তাহলে আমরা এভাবে যদি চিন্তা করি যে এখানে আসলেই 40 হচ্ছে 2 ভাগ, তাহলে আমি যদি 2 দিয়ে 40কে ভাগ করি তাহলে আসবে কত? 20। এখন দেখেন 2 ভাগ সমান যদি আমার 40 হয়, তাহলে 1 ভাগ যদি আমি মান বের করি তাহলে সেটা কত হবে? 20। তাহলে এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে 2 ভাগ, তাহলে এখানে 2 ভাগ যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 20 আসতে আসতে, তাহলে 20টা কি? 1 ভাগ। 1 ভাগ বলতে ভগ্নাংশের ভাগ। তার মানে এবার এটা তাহলে মানটা আলটিমেট কত দাঁড়াচ্ছে? 5/1 ভাগ সমান 20। খেয়াল করে আপনি পরীক্ষার হলে ডিরেক্টলি যদি এভাবে লব আর এই সংখ্যা কেটে দেন তাহলে এটা কয় ভাগের মান আসে? 1 ভাগের মান আসে, অর্থাৎ 5/1 ভাগের মান আসে। অর্থাৎ আপনি তাহলে সরাসরি এই জিনিসটা বুঝতে পারবেন যে এটার মান আসলে কত? 1 ভাগ। তাহলে 1 ভাগ যদি এই 5/1 ভাগ যদি 20 হয় তাহলে টোটাল 5 ভাগ কত হবে? 5/1 ভাগ যদি 20 হয় তাহলে টোটাল 5 ভাগ হবে 5×20 100, অর্থাৎ এই টোটাল টাকা হচ্ছে আমার কত? 100। এবার আইডিয়াটা আমি আরেকটু ক্লিয়ার করি যে আমি কেন এভাবে চিন্তা করব। যেমন একটু আগে যে অঙ্কটা আমি করেছিলাম সেই অঙ্কে আমি বলেছিলাম
যে 120 টাকা আমার মূলত হচ্ছে, 120 জন অতিথি থাকে যখন আমার 4-এর 3 ভাগ পূর্ণ হয়। তাহলে 4-এর 3 ভাগ যদি পূর্ণ হয় তাহলে এই 120 হচ্ছে আসলে এই 3 ভাগ সমান হচ্ছে কি 120। তাহলে আমি যদি 3 দিয়ে একে কাটি তাহলে 3 4 12, অর্থাৎ তাহলে 4 ভাগের 1 ভাগ সমান হচ্ছে আমার 40। দেখুন আমরা আইডিয়াটা ধীরে ধীরে আরও ক্ষুদ্র করে ফেলবো, কারণ হচ্ছে যে যখন এক্সাম হলে আমরা অনেক বড় অঙ্ক করব তখন দেখা যাচ্ছে যে এই আইডিয়াগুলি আমাদের যতটা সম্ভব হয় আমাদের শর্টকাটে করতে হবে। এই কারণেই আমাদের বেসিকটা আগে ক্লিয়ার হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ সমান 40, অথচ দেখুন তাহলে আমাদের টোটাল ভাগটা কত হবে 4 4 16, অর্থাৎ 4 40-এ 160। এই আইডিয়াটা আমরা কিভাবে করেছিলাম, আমরা এভাবে করেছিলাম যে এটা সমান 120, আগে সম্পূর্ণ অংশ বের করে নিয়েছিলাম 120 × 4/3, অর্থাৎ এভাবে আমরা বের করে নিয়েছিলাম। দেখুন সেখানেও কিন্তু 4-এর সাথে ফাইনালি কত হচ্ছে 40-এ গুণ হচ্ছে। আসলে আমরা বিষয়টা এভাবে চিন্তা করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এবার যদি আমাকে বলা হতো যে 4 ভাগের 3 ভাগ, তাহলে এখানে আমি আবুলের উদাহরণটাতে আবার ফেরত যাচ্ছি যে আমাকে 5 ভাগের 2 ভাগ সমান 40 বলা হলো। আমার কাছে যদি 5 ভাগের 3 ভাগ চাই তাহলে আমি কিভাবে বের করব? প্রথমত যে কাজটা করব, এখানে এটা ভাগ করব, ভাগ করে আমি কত পাবো 20। এটা হচ্ছে মূলত 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20। তাহলে আমার সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার কত 100। কিন্তু খেয়াল করে দেখেন আমরা অঙ্কটা এভাবে আরও শর্টকাটে চিন্তা করব। 5 ভাগের 2 ভাগ সমান হচ্ছে 40, তাহলে এটি দিয়ে যদি এটি কাটি তাহলে এটা 1 ভাগ। আমার কাছে চেয়েছে মূলত কয় ভাগ 3 ভাগ। তাহলে 1 ভাগ যদি 20 টাকা হয় তাহলে 3 ভাগ সমান কত হবে 60। এটি আমার উত্তর। কিন্তু আমরা ডিটেলস করতে গেলে কি পরিমাণ সময় লাগবে, 5 ভাগের 2 ভাগ সমান হচ্ছে আমার 40, সুতরাং সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 40 × 5/2, সুতরাং 5 ভাগের 3 সমান হচ্ছে 40 × 5, 2 নিচে 5, উপরে লবের সাথে হরের সাথে। এইভাবে আমাকে অনেকটা সময় কি করতে হবে বের করতে হবে। 3 × 20 = 60, ওই যে ফাইনালি 20 আর 3 গুণ হলো। এভাবে না করে তাহলে আমরা এইভাবে শর্টকাট করব। 5 ভাগের 2 ভাগ সমান 40, তাহলে এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। এবার 5 ভাগের 1 ভাগ আমার কাছে চেয়েছে 5 ভাগের 3 ভাগ, তাহলে সরাসরি 3 3 × 20 = 60। আমরা এই ধরনের অঙ্ক ডিরেক্টলি এভাবে করে ফেলব, তাহলে আমাদের যথেষ্ট সময় সেভ হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে এতক্ষণ যে আইডিয়াটা শেয়ার করলাম, এতক্ষণ যে বিষয়টা নিয়ে দীর্ঘ সময় আমি কথা বললাম, অলরেডি প্রায় আমাদের আলোচনা প্রায় 40-45 মিনিট ক্রস করে ফেলেছে। যদিও আমরা এখন পর্যন্ত মানে জটিল আইডিয়াতে প্রবেশ করতে পারিনি। তো আপনারা এতক্ষণ যে আলোচনা করলাম সেটি বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে দিন, যে ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ অবশ্যই আপনারা লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, কারণ আমি চাই যে এই লাইভ ক্লাসটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছুক। আমিমুল হাসান ভাই, রফিকুল ইসলাম ভাই, মামুন ভাই, সোহেল ভাই, প্রিয়ন্তী আপু, সাকিব ভাই, দেখা যাচ্ছে রিগেন ভাই, রুহুল আমিন ভাই, ইব্রাহিম খলিল ভাই, মুস্তাক আহমেদ ভাই, ওকে রনি ভাই, রনি আপু, এখানে ইসমাইল হুসাইন ভাই, মিমি আপু, মনিকা আখি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে হাবিবুন্নিসা, থ্যাংক ইউ। ওকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন। আর একটি বিষয়ে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে দেখুন আজকের লাইভ ক্লাসে আমাদের 127 জনের মতো উপস্থিত রয়েছে। আমাদের যদি নিয়মিত 127 জনই থাকে, একটা সময় মনে রাখবেন যে আরও কমতে থাকবে। সো দেখুন আমার যে গ্রুপটা থেকে আমি লাইভ ক্লাসে আসি, এই গ্রুপের মেম্বার সংখ্যা খুবই কম।
দেখা যাচ্ছে মাত্র 25,000 মেম্বার, যদিও এটা খুবই অল্প দিনে হয়েছে। এখন আমার কথা হচ্ছে আপনারা যদি আমাকে একটু হেল্প করেন যে মেম্বার সংখ্যা বাড়ান, অথবা লাইভ ক্লাসগুলি যদি আপনাদের ওয়ালে শেয়ার করেন। আমি চাই যে প্রতিদিন আমার লাইভ ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকুক। এখন এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার, কারণ দেখুন এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন, সেই দিক থেকে আপনারা আমার প্রতি হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এখন একইভাবে আমি এই কাজটাতে আরও বেশি আনন্দ ফিল করব যখন প্রতিদিন আমার দেখা যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। হতে পারে ঠিক আছে আপনি লাইভ শেয়ার করলেন না, কিন্তু আপনার কাছের বন্ধু অথবা বান্ধবীকে অন্তত এই লাইভ ক্লাসটিতে ইনভাইট করতে পারেন, ব্যক্তিগতভাবে ছোট ভাই অথবা ছোট বোনদেরকে রেফার করতে পারেন, অথবা দেখা যায় যে ভাই এখনো বেকার অথবা বিধ্বস্ত অবস্থায় আছে, গণিতের সমস্যা আছে, তাকে রেফার করতে পারেন। ভাই আমরা চাইলেই কিন্তু এই কাজগুলি ভলেন্টারি ওয়ার্ক হিসেবে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু দেখুন আমরা যদি আমাদের জায়গায় শুধু আমাদের বিষয়টা একটু মানে নিয়ে থাকি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একসময় আমি আগ্রহ হারিয়ে ফেলবো, উৎসাহ হারিয়ে ফেলবো। এটি খুবই সত্য কথা এবং খুবই চরম বাস্তব। সো দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, আমার আগ্রহকে, আমার কর্মস্পৃহাকে আরও বহুগুণে বাড়িয়ে দিন। এক্ষেত্রে দেখুন সম্পূর্ণ যে সুযোগটা সেটা আপনাদের হাতেই রয়েছে। প্লিজ দেখা যাচ্ছে যে আসুন আমরা সবাই মিলে ভালো কাজটাকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিই। ওকে, আমরা ঠিক এখন খুবই একটা গুরুত্বপূর্ণ এই আইডিয়াটাকে একটু চূড়ায় নিয়ে আমরা কিছু অঙ্কে প্রবেশ করব, যে আমাদের ভগ্নাংশকে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করব এবং আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব, সেগুলি নিয়েও আমরা কথা বলবো। তবে এখানে বিষয়টার আরেকটু মানে চুলচেরা একটা বিষয় বলতে পারি, যে কি কি উপায়ে আমাদের প্রশ্নগুলি আরও ক্যাটাগরি হতে পারে একটু খেয়াল করে। যেমন আমাদের লক্ষ্য করে যে আমাদের এইভাবে প্রশ্ন হতে পারে যে আমরা দেখলাম যে 5-এর 2 অংশ সমান 40, তাহলে চাইতে পারে যে সম্পূর্ণ সম্পত্তি অথবা সম্পূর্ণ অথবা একটা স্টেডিয়ামে মোট দর্শক সংখ্যা ইত্যাদিভাবে চাইতে পারে। তার মানে সম্পূর্ণ চাইলে আমরা 1-এর মান বের করব। আবার যদি এটা সম্পূর্ণ মান না আছে, যেমন 5-এর 2 অংশের মান দিল 40, তাহলে 5-এর 3 অংশের মান কত, তাহলে 1-এ যাব, 1 থেকে নতুন ভগ্নাংশে যাব, অথবা আমরা ঠিক এভাবে হিসাবটা করে নেব। আবার এভাবেও চাইতে পারে, ধরুন আবুলের কাছে 5-এর 2 অংশ টাকা খরচ করার পর সে 40 টাকা খরচ করলো, তার মানে 5-এর 2 সমান 40। এখন তার কাছে দেখা যাচ্ছে তার যে সম্পূর্ণ ধরেন তার 5-এর 3 অংশ টাকা কত, এটা আমরা একটু আগে বের করেছি কত, 20, অর্থাৎ এখানে 3-20-এ আমার কত, 60। এখন যদি বলে 5-এর 3 ভাগের 10 গুণ কত, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে যে 5-এর 3 ভাগের 10 গুণ পরিমাণ কত, তাহলে 5-এর 3 ভাগের 10 গুণ, আমরা 5-এর 3 ভাগ বের করেছি কত, 60, তাহলে তার আবার 10 গুণ, তাহলে কত হবে, 600 টাকা। যেমন আমাদের লেকচার শিটে আপনি যদি খেয়াল করেন, যে আমাদের লেকচার শিটে 31 নম্বর সমস্যাটা একটু খেয়াল করেন। 31 নম্বর সমস্যাতে কি বলা আছে, লেকচার শিট থেকে 31 নম্বর সমস্যাটি দেখুন। সেখানে বলা হচ্ছে কোনো সম্পত্তির অর্ধেক অংশের মূল্য হচ্ছে আমার দেখা যাচ্ছে 16,000 টাকা। ওকে, 16,000 টাকা। এখানে অর্ধেক অংশের মূল্য হচ্ছে আমার 16,000 টাকা, তাহলে ওই সম্পত্তির 8-এর 1 অংশের মূল্যের 4 গুণ কত। তার মানে আমাকে আগে বের করতে হবে 8-এর 1 অংশের মূল্য, বের করার পর তারা চেয়েছে আবার তার 4 গুণ পরিমাণ কত হয়। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত 8-এর 1 অংশ বের করতে হবে। 8-এর 1 অংশ যদি আমি বের করি, তাহলে হাফ অংশ যদি আমার কত হয়, 1600 হয়, তাহলে সম্পূর্ণ অংশ সরাসরি আমরা এটা গুণ করে দিতে পারি, অথবা আপনি চাইলে ঐকিকেও করতে পারেন। হাফ অংশ সমান এত হলে 1 হলে, তাহলে 16,000, এখানে 2 গুণ, নিচে 1। আমাদের এসবের দরকার কি, যখনই 1 ভাগের মান থাকবে তখন সরাসরি আমাদের হরের সাথে এই পরিমাণ গুণ দিলে মোট চলে আসবে, অর্থাৎ মোট হচ্ছে আমার 16,000 টাকা, সরি 32,000 টাকা, এটা হচ্ছে মোট। এখন আমাদের কথা হচ্ছে তার 8 ভাগের 1 ভাগ নিতে হবে, তাহলে 4-8 32, তাহলে 4-8 32 হলে কত হচ্ছে, 4,000। তাহলে আমার টোটাল এখানে 8 ভাগের 1 ভাগ হচ্ছে কত, 4,000। এবার বলছে তার আবার 4 গুণ, তাহলে কত হবে, 4-4 16,000, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 16,000।
এটাকে যদি আক্ষরিক অর্থে সমাধান করেন তাহলে লিখবেন হাফ অংশ সমান হচ্ছে 16,000, তাহলে সম্পূর্ণ অংশ সমান সমান হচ্ছে 16/2 আবার বলছে 8-এর 1 অংশ, প্রথম ভগ্নাংশ উল্টে গেছে, পরের ভগ্নাংশ যেখানে ওই অবস্থায় থাকবে 2 1 লবের সাথে গুণ হবে আর হরের সাথে গুণ হবে। তাহলে আমাদের এবার আমরা 8-এর 1 অংশের মানটা বের করে নেব। আমরা যদি মানটা বের করি তাহলে হচ্ছে 8 দুগুণে 16 2000, তাহলে আমাদের আস্তে আস্তে কত 8-এর 1 অংশের মান হচ্ছে 4000। এবার বলছে কয় গুণ, এরও 4 গুণ, তাহলে 4 গুণ যদি আমি মান বের করতে চাই তাহলে আগে এখানে পেয়েছি 4000 আর 4 গুণ, এই হচ্ছে আমাদের 16,000 টাকা। এভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তবে আপনারা সবসময় যে দেখা যাচ্ছে কাজটা করবেন সেটা হচ্ছে এই কাজটা যত মুখে করা যায় ততই আপনার জন্য ভালো। এবার আমরা লেকচার শিটে সরাসরি আপনাদের যাদের হাতে লেকচার শিট রয়েছে তারা সরাসরি 42 নম্বরে চলে যান, কারণ আমরা এখন সরাসরি কিছু সমস্যা সমাধান করব। সরাসরি 42 নম্বরের শিটে চলে যান, আর আমি যতটা সম্ভব হয় আমি দেখা যায় মৌখিকভাবেও শিটের মানে দাগটা পড়ে শোনাবো। ওকে, তবে তার আগে আমরা বেসিক কিছু বিষয় একটু জেনে নেব। আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ধরেন এই যে ভগ্নাংশ ভাষায় 1 বলতে আমরা সম্পূর্ণ অংশকে বুঝে থাকি। ভগ্নাংশ ভাষায় 1 বলতে আমরা সম্পূর্ণ অংশকে বুঝে থাকি। এখন যদি আমি এখান থেকে এই যে 4-এর 1 অংশ যদি খরচ করি তাহলে আমার খরচ কত হবে? তাহলে ভগ্নাংশ 1 থেকে 4-এর 1 অংশ যদি আপনি বাদ দেন তাহলে আমার এভাবে আমরা কিভাবে ভগ্নাংশে বিয়োগ করতে হয় আমরা এই আইডিয়াটা একটু দেখব। অর্থাৎ তাহলে আমার এই জায়গাটায় আমাদের লসাগু কত 4, তাহলে 4 × 4 এখানে 1, তাহলে আমাদের হচ্ছে 3/4। অর্থাৎ আমি কি বললাম, সম্পূর্ণ সম্পত্তি থেকে আমি 4-এর 1 অংশ, এটা আমাদের পরিমাণ না ভগ্নাংশ খরচ করলাম, এই কারণে 1 থেকে এটা বাদ দিলে আমাদের কত থাকলো 4-এর 3 অংশ। এখন আমার সম্পূর্ণ যে অর্থ ছিল, মোট যে সম্পত্তি ছিল, এই মোট সম্পত্তি থেকে দেখা যাচ্ছে প্রথমে খরচ করলাম আমি কত, দেখা যাচ্ছে আমি এটা দেখা যাচ্ছে আমার ঘর ভাড়া বাবদ খরচ করলাম। তারপর দেখা যাচ্ছে যে আমার ধরেন যে খাবার বাবদ আমি আরও কিছু খরচ করব, ধরেন সেটি সরাসরি হতে পারে 5/1। তাহলে আমার এই যে মোট সম্পত্তি যেটা ছিল, হাতে যে মোট টাকাটা ছিল, সেখান থেকে যদি আমি ঘর ভাড়া 4-এর 1 অংশ খরচ করি, খাবার যদি 5-এর 1 অংশ খরচ করি, তাহলে আমার অবশিষ্ট কত থাকবে? এখন তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি কত খরচ করলাম সেটা আগে যোগ করে নেব। যে 4-এর 1 অংশ ঘর ভাড়া খরচ করেছি, তারপর 5-এর 1 অংশ আমি খরচ করেছি খাবার বাবদ, তাহলে আমার ভগ্নাংশে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমার এই দুটো মিলে আমার খরচটা বের হয়ে আসবে। তারপর আমার মোট সম্পত্তি কত ছিল 1 থেকে যদি আমি খরচটা বাদ দিয়ে দিই তাহলে আমার অবশিষ্ট টাকাটা আমি পাবো যে আমার অবশিষ্ট কত রইল। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই 4×5 20, আমাদের লসাগু হবে 20, তাহলে এই হর দিয়ে কি ভাগ করব আর লব দিয়ে গুণ করব। তাহলে হর দিয়ে ভাগ করলে কত 5, আর 5-এর সাথে গুণ করলে কত হবে 5 × 5, ভাগ করব 4, 4 × 4। তাহলে টোটাল আমার যেটা হলো এটা হচ্ছে আমার কি খরচ, এটা হচ্ছে কি আমার খরচ। এখন যদি আমি জানতে চাই যে আমার অবশিষ্ট কত, তাহলে অবশিষ্ট হচ্ছে টোটাল সম্পত্তি ছিল 1 হচ্ছে আমার টোটাল সম্পত্তি, এখান থেকে আমি খরচ করছি 20/9, তাহলে আমার হাতে অবশিষ্ট থাকলো এখানে 20 মাইনাস এখানে দেখা যাচ্ছে 9, তাহলে আমার টোটাল আমার এই পরিমাণ হচ্ছে আমার অবশিষ্ট। অর্থাৎ এই আইডিয়াটিকে আপনি চাইলে এভাবেও করতে পারেন, সরাসরি 1 থেকে আপনি বিয়োগ দেন যা যা খরচ করেছেন। প্রথম খরচ করেছেন 1/4, তারপর খরচ করেছেন 1/5, তারপর পরের লাইনে যান,
মাইনাস কমন নেন, তাহলে 1/4 মাইনাস কমন নেওয়ার সাথে সাথে চিহ্ন বদলে যাবে, মাইনাসের পর থেকে সমস্ত চিহ্ন বদলে যাবে, তাহলে 1/5। তাহলে আপনি এই লাইন না লিখে এই লাইনেও সরাসরি আসতে পারেন, যে এই দুটো ভগ্নাংশ যোগ করে 1 থেকে বিয়োগ করবেন। আমরা কিন্তু এখানে এই কাজটাই করেছি, আগে যোগ করে নিয়েছি, পরে 1 থেকে বিয়োগ করেছি। আপনি একসাথে করে ফেলতে পারেন, অথবা এই লাইন বাদ দিয়ে সরাসরি উপরের লাইনটাই করতে পারেন, যেহেতু এটা আমি ভেঙে ভেঙে হলেও করেছি। যেমন সরাসরি যদি উপরের লাইনটা করি, তাহলে আমার লসাগু হচ্ছে 20, তাহলে এখানে 20, তারপর এখানে কত 5, এখানে কত 4, তাহলে সরাসরি আপনি পেয়ে যাবেন 11/20। এটা হচ্ছে সরাসরি অবশিষ্ট। হ্যাঁ, কিন্তু আমরা এভাবে যদি অঙ্ক করতে চাই, তাহলে কিছু বড় অঙ্কের ক্ষেত্রে সেটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে। ওকে, এবার আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখুন, যে এই কাজটা সরাসরি মুখে মুখে আমরা এভাবে যোগ করে নেব। যোগ করার পর এখানে যে আইডিয়াটা শেয়ার করতেছি খেয়াল করেন, যে আমাদের কত ছিল, আমরা প্রথমে খরচ করি 1/5, তারপরে খরচ করেছি 1/4। এটা আমরা খুব দ্রুত যোগ করে নিলে আমাদের 20/9। এখন দেখেন, আমার সম্পূর্ণ অংশ থেকে 9/20 যদি আমি বিয়োগ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে 20/11। আমরা এভাবে চিন্তা না করে এটা মুখে মুখে করব। কিভাবে, যে টোটাল হচ্ছে আমার 20 ভাগ, টোটাল হচ্ছে কি 20 ভাগ, সেখানে 9 ভাগ খরচ করেছি, তাহলে 9 ভাগ খরচ করলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে আমার টোটাল আরও থাকলো কত, 11 ভাগ। অর্থাৎ অবশিষ্টটা আমরা সরাসরি এভাবে হিসাব করে ফেলবো। অর্থাৎ আমি বললাম যে সম্পূর্ণ টাকা থেকে 1/5 খরচ হলো, 1/4 খরচ হলো, তাহলে খুব দ্রুত আমরা হিসাব করে নেব যে এটা হচ্ছে আমার কত, 20/9, তাহলে অবশিষ্ট আছে আমার 11/20। অর্থাৎ অবশিষ্টটা ব্র্যাকেটে মুখে মুখে হিসাব করব। ওকে, এবার আসেন আমরা সরাসরি 42 নম্বর অঙ্কটাতে যদি যাই। 42 নম্বর অঙ্কে বলা হচ্ছে, একটি বাঁশের, ধরেন এটা একটা বাঁশ, এই বাঁশের দেখা যাচ্ছে পাশের 2 অংশ, আমি ধরে নিলাম এটা পাশের 2 অংশ, তারা বলছে এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কি লাল। একইভাবে দেখা যাচ্ছে 4-এর 1 অংশ, 4-এর 1 অংশ তারা বলছে যে এটা কালো, এটা হচ্ছে কি কালো। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশ, এই সম্পূর্ণ বাঁশের পাশে 2 অংশ লাল, 4-এর 1 অংশ কালো। তাহলে এই যে দেখুন, এই জায়গায় এই অবশিষ্ট অংশটা কত, তারা চাইছে এই অবশিষ্ট অংশ, অর্থাৎ এই যে এই অংশটুকু কত, এই ভাগটুকু। এখন তাহলে আমরা যে কাজটা করব, আগে এই দুটো যোগ করে নেব, এই দুটো যোগ করে নেব। যোগ করে নিলে আমাদের কত হবে, 20, তাহলে 5, এখানে কত 8, তাহলে হচ্ছে আমার 13, 20। তাহলে এটা হচ্ছে এই দুটোর অংশ। তাহলে আমার এই অবশিষ্ট অংশ হচ্ছে 1 থেকে যদি আমি 13, 20 বিয়োগ দেই, তাহলে 20, এখানে 20 মাইনাস 13, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 7/20, 7/20। কিন্তু আমরা যেহেতু এটা পেয়ে গেছি 13/20, তাহলে আমরা মুখে মুখে অবশিষ্টটা বের করব। কীভাবে, 20 ভাগে 13 ভাগ চলে গেলে আর থাকে কত ভাগ, 7 ভাগ। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা একটু অঙ্কের ধারাবাহিকতায় আরেকটু এগোবো। এখানে সাবরিনা প্রিয়ন্তী আপু হয়তো এর আগেও কমেন্ট করেছিলেন, আমি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছিলাম যে ভগ্নাংশ ছোটো বড় বের কীভাবে করব। আপু ওই আইডিয়াটা নিয়ে আমি সম্ভবত আগামীকাল ক্লাসে কথা বলবো, কারণ হচ্ছে যে সেটি ইন্টারেস্টিং আইডিয়া অবশ্যই, সেটা নিয়ে আজকে কথা বলার সুযোগ নেই। আজকে আমি মূলত ভগ্নাংশের ব্যবহারিক প্রায়োগিক বিষয়গুলি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে এই বিষয়গুলি আরও কত সহজভাবে আমরা চিন্তা করতে পারি। কারণ আমার ক্লাসের একটা টার্গেট থাকে যে স্টেপ বাই স্টেপ মানে এটা গভীরতায় প্রবেশ করা। কারণ হচ্ছে হুটহাট করে দেখা যাচ্ছে লাইভ ক্লাস তো ফেসবুকে অনেক হয়, ইউটিউবে হয়, আপনারা দেখেন, হঠাৎ করে টুকটাক কিছু সমস্যা আসলো আর ডিরেক্টলি সেটা নিয়ে আলোচনা হলো। যারা দুর্বল আছেন, গরিব আছেন, তাদের কিন্তু আজীবন গরিবী অবস্থায় থেকে যায়। অনেকটা দেখা যাচ্ছে যে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার মতো, যে কাউকে স্বাবলম্বী করে দিবে না, বাট আপনি যেন প্রতি বছর এসে বড়লোকের দরজার সামনে এসে জাকাত নেন, সেটি মূলত কেউ কেউ চায়, যার কারণে তারা আপনাকে দেখা যায় শাড়ি লুঙ্গিই দিবে,
বাট কাউকে একটা অটো রিক্সা অথবা একটা গাড়ি অথবা একটা দোকান দিয়ে কর্মসংস্থান করে দেবে না। এটা হচ্ছে বর্তমানে একটা বিজনেসের ট্রিক্স, এটা আপনারা অনেকেই বুঝেন, অনেকেই জানেন। কারণ হচ্ছে যেখানে গরিবের সংখ্যা বেশি থাকে সেখানে ব্যবসাটাও ভালো জমে। হ্যাঁ, আর আমরা গণিতের ক্ষেত্রে আমাদের গণিতে গরিবের হালতের কারণে আমরা অনেক দিক থেকে আমরা এগুলি শিকার হয়ে থাকি। এই কারণে আমি যতটুকু পড়াচ্ছি, যতটুকু আপনাদের শেখাচ্ছি, অল্প শেখাই, এটা বেসিক থেকে চেষ্টা করতেছি এবং পূর্ণাঙ্গ সিলেবাস ধরে ধরে শেখাচ্ছি। সো আপু একটু ওয়েট করুন, ইনশাল্লাহ সামনে পাবেন। আর ফ্র্যাকশনের উপর ক্লাস হবে, মোটামুটি অনেকগুলি ক্লাস হবে, প্রায় 3 থেকে 4টা ক্লাস হতে পারে, তো মিনিমাম তো 3টে ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। ও নীলিমা তানজি আপু বলেছেন আমার কমেন্ট পড়া হয় না। ঠিক আছে আপু, পড়লাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আর প্রিয়ন্তী আপু থ্যাঙ্কস ভাইয়া, বেসিক জিনিসগুলি ক্লিয়ার হচ্ছে, আরও তাড়াতাড়ি শিখতে পারলাম, থ্যাংক ইউ আপু। ওকে, আমি আমার লেকচারে একটু ব্রেক করি, কারণ হচ্ছে অলরেডি আমাদের অনেক সময় চলে গেছে। আমি আমার আজকের যে আইডিয়াটুকু ফিক্স করেছি এইটুকু হয়তো হচ্ছে শেষ করতে পারবো না। ওকে, যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম সেটি হচ্ছে আমরা 43 নম্বর অঙ্ক নিয়ে একটু কথা বলবো। 43 নম্বর অঙ্ক, 43 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটা খুঁটির দেখা যাচ্ছে হাফ অংশ, আমি যদি বলি এটা হচ্ছে এই হাফ অংশ দাবি করা হচ্ছে মাটির মাঝে, মাটির নিচে। আমি একটু হয়তো আপনাদের সবার হাতে লেক্সেশন থাকলে আমাকে এত শ্রম দিতে হতো না। খেয়াল করেন, এখানে একটা বাঁশ, একটা খুঁটি, এটা একটা সম্পূর্ণ খুঁটি। এখানে এর হাফ অংশ হচ্ছে মাটির নিচে, আর 1/3 হচ্ছে মূলত পানির মধ্যে। 1/3 হচ্ছে পানির মধ্যে। এবার বলা হচ্ছে যে এইটুকু ভগ্নাংশ আমরা জানি না, ভগ্নাংশটা কত এটা জানি না, তবে তারা একটা বিষয় বলছে যে এইটুকুর পরিমাণ হচ্ছে 2 মিটার। এইটুকুর পরিমাণ হচ্ছে কি, এই 2 মিটারটা কি অবশিষ্ট, 2 মিটার অবশিষ্ট বা বাকি যাই বলি না কেন এটাকে বোঝাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই ফ্র্যাকশনটা জানি না। এখানে যে ফ্র্যাকশনটা হওয়া উচিত, এই ফ্র্যাকশনটা জানি না যে অবশিষ্ট ফ্র্যাকশনটা কত, এইটুকুর ফ্র্যাকশনটা আমরা জানি না। কিন্তু আগের ক্লাসে আমরা ফ্র্যাকশন বের করার ট্রিক্সটা শিখেছি। এখন এই ফ্র্যাকশনটা যদি জানতাম, সেখানে এটা আমরা অবশিষ্ট ফ্র্যাকশন পেতাম, আর এখানে অবশিষ্ট পরিমাণ দেওয়া আছে, তার মানে এই অবশিষ্ট ফ্র্যাকশন সমান এই অবশিষ্ট পরিমাণ আমরা তুলনা করতে পারতাম। ওকে, তাহলে আমরা আগে প্রথমত টার্গেট হচ্ছে এই ফ্র্যাকশনের মানটা বের করা। তাহলে প্রথমত 1/3, 1/2, তাহলে আমাদের কত হচ্ছে 6, এখানে 2/3, তার মানে কত 5/6। তাহলে এটা শর্টকাটে অবশিষ্ট আমি বের করবো কত 1/6। তাহলে এইটুকু হচ্ছে 1/6, কিন্তু তারা বলছে যে এইটুকুর মান হচ্ছে কত 2 মিটার। তার মানে শর্ত মতে আমি যে কথাটা বলতে পারি সেটি হচ্ছে যে শর্ত মতে 1/6 সমান হচ্ছে 2 মিটার। 1/6 সমান কি 2 মিটার। তাহলে সরাসরি আমাদের অঙ্কটা হচ্ছে কত 12 মিটার। অঙ্কটা কত 12 মিটার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন 1/6 এর মান থাকবে তখন এটা আর তুলনা করার দরকার ঠিক সেভাবে প্রয়োজন হয় না। কারণ হচ্ছে ধরেন আমি এখানে 1/6 পেলাম, এখানে অবশিষ্ট মান কত 2, তাহলে 6 যেহেতু উপরে 1 থাকলে আমি বলেছি এটা সরাসরি হর, আর দেখা যাচ্ছে এই পরিমাণ গুণ করলে মোট পেয়ে যাবেন। এটা পরিমাণ পেয়ে গেলে কি মোট পেয়ে যাবেন। তার মানে আপনি 1/6 পেয়েছেন, উপরে 1 আছে, তার মানে এইটুকুর মান হচ্ছে 2। তার মানে এইভাবে আমার লেখা দরকার নেই, আমি কত পেয়েছি 1/6 পেয়েছি, তাহলে 6 এর সাথে পরিমাণ কত দেওয়া আছে 2, তাহলে কত 12। এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে মূলত গ নাম্বার, অর্থাৎ 12। এবার আমরা আরও একটা অঙ্ক দেখব। তারপরের অঙ্কটা খেয়াল করে, এখানে 44 নম্বর যে সমস্যাটা, 44 নম্বর সমস্যাটা হচ্ছে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, তারপর বলা হচ্ছে 5-এর 3 অংশ হচ্ছে আমার কে পানিতে, অবশিষ্ট এইটুকুর মান বলা হচ্ছে আমার কত 3 মিটার।
তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটো যোগ করে ফেলা, 1/4 3/5, তাহলে আমাদের কত হচ্ছে 20। তাহলে এখানে আমাদের আসবে কত, এখানে 5 আর এখানে কত 12, তাহলে আমার কত হচ্ছে 19, এখানে কত 20, তাহলে অবশিষ্ট কত 20। তাহলে এবার 20 দিয়ে আপনি চাইলে যারা দুর্বল আছেন তারা তুলনা করতে পারেন 20 দিয়ে, যেহেতু অবশিষ্ট যে কথা আমাদের এটি কত আমাদের 1/20, এই অবশিষ্ট যে কথা 3 মিটার একই কথা, তাহলে এটা সমান এটা, সুতরাং সম্পূর্ণ অংশ যেহেতু চেয়েছে তার মানে কত 20 × 3, তাহলে 3 20 60। কিন্তু আমি বলবো আপনি কখনোই এইরকম করবেন না, কারণ পরীক্ষার হলে এত সময় নেই। তাহলে 1/20 এটা তার মানে কি উপরে 1 আছে মানে কি সরাসরি 20 দিয়ে আপনি কি করেন একে গুণ করে ফেলেন, তাহলে সরাসরি 60। তো এভাবে আপনারা বেশ বাকি অঙ্কগুলি একটু করবেন, 44 নম্বর 45 নম্বর 46 47 48 নম্বর অঙ্কটা করবেন। আর এখানে আরও কিছু অঙ্ক আছে, এগুলি আপনারা করবেন, কারণ হচ্ছে যে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে আমার জন্য আরও একটু সুবিধা হবে, আমি দেখা যাচ্ছে যে পরবর্তী ক্লাসগুলি আরও সহজে বোঝাতে পারবো। হ্যাঁ, যা হোক, আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বললাম এই বিষয়গুলি আপনি পুনরায়, আমার রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা পুনরায় আপনি রিপিট করে দেখবেন, কারণ এর উপর ভিত্তি করে আমরা আগামী ক্লাসে আরও অসাধারণ কিছু আইডিয়া শেয়ার করব। সঙ্গত কারণে দেখা যাচ্ছে যে সরি এখানে 17, তাই না? ওকে ওকে, একটু খেয়াল করে দেখেন, এটা আসলেই তাড়াহুড়ার মাঝে এটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার 17 20, তার মানে এখানে 3 20, তাহলে তো আমাদের হচ্ছে না, তাহলে 3 20 তুলনা করতে হবে। 3 20 তুলনা করলে এখানে আমাদের এই ভাগটা হচ্ছে 3 20, তাহলে 3 20 সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে সরাসরি কত, আমার দেওয়া আছে কত 3 20 সমান সমান আমার এখানে দেওয়া আছে 3 মিটার, তাহলে 3 মিটার, তাহলে 3 মিটার যদি হয় তাহলে এটা কেটে দেন, তাহলে থাকে কত 1, তাহলে সরাসরি 20 মিটার। ও এখানে আরেকটি মজার আইডিয়া হচ্ছে, আপনার যদি এই ধরনের অঙ্ক চলে আসে, যে এইভাবে যদি অঙ্ক চলে আসে, দেখেন 20 ভাগের 3 ভাগ অবশিষ্ট, অর্থাৎ এটার মান যদি এটা চলে আসে তাহলে এটা কেটলে এটার মান কত 1, তার মানে হরটাই উত্তর, সরাসরি 20 উত্তর। যেমন এই টাইপের আমি আরও একটা অঙ্ক করব, খেয়াল করে, এটাও 44 নম্বর অঙ্কটা। যেহেতু আমাদের একটু মিস্টেক হয়েছে, দেখুন 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি বাঁশের যে 1/4 কাদায় আছে, 3/5 দেখা যাচ্ছে পানিতে আছে, অবশিষ্ট এটা হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের কি করতে হবে, অবশিষ্ট ভগ্নাংশ বের করতে হবে। অবশিষ্ট ভগ্নাংশ যদি আমি বের করি তাহলে 1/4 এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে 20, লসাগু বের করলে 20, তাহলে এখানে কত 4 3 4 12, এখানে কত 4, তাহলে আমার দাঁড়াচ্ছে কত সরাসরি যে সরি এখানে কত 4 5 20, তাহলে উপরে দাঁড়াচ্ছে আমার 17, নিচে কত 20, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 3/20। হ্যাঁ, এবার তাহলে আমাদের এটার আমরা আগের অঙ্কটাই করে ফেলেছি, সরি। ওকে, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত 3/20 সমান সমান হচ্ছে আমাদের কত 3 মিটার, অর্থাৎ এটা যেহেতু যা হোক এটা সমান এত, তাহলে সুতরাং এটা কাটলে কত 1, তাহলে উত্তর হচ্ছে কত 20 মিটার। এবার আমি মূলত 45 নম্বর অঙ্কটা করতে চেয়েছিলাম, যা হোক আপনারা বাকি অঙ্কগুলি করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যা হোক আজকের ক্লাসটি আর দেখা যাচ্ছে আমরা এগোতে যাচ্ছি না, আজকের ক্লাসটি এ পর্যন্তই রেখে দিচ্ছি। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আবার একটু পুনরায় রিপিট করে দেখবেন, আর দেখবেন যে এই যে লাস্টে যে আইডিয়াটা বললাম এই আইডিয়ার ক্ষেত্রে আপনি খুব মুখস্থভাবে অঙ্ক করে ফেলতে পারবেন, কথা বুঝতে পারছেন। যেমন আমাদের 45 নম্বর অঙ্কে সেটার গিয়ে রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সরাসরি দেখা যাচ্ছে 60 ভাগের 13 দাঁড়াবে, আর দেখেন ওই অঙ্কে 13 মিটার দেওয়া আছে, তার মানে এটা কেটে দিলে সরাসরি 60 মিটারই উত্তর হবে, অর্থাৎ এটার মান একই হলে সরাসরি নিচেটাই উত্তর হয়।
ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কেউ থাকলে তাদেরকে গ্রুপে যুক্ত করে নেবেন। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। আর বর্তমান সময়টা ম্যাথ টিউটর বইটা নিয়ে অনেক অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি, তারপরও সময় করে আপনাদের সাথে লাইভ ক্লাসে হাজির হচ্ছি। তো দোয়া করবেন। আর ম্যাথ টিউটর বইতে আপনাদের কি কি ডিমান্ড থাকবে, হ্যাঁ, সমস্ত ডিমান্ডগুলি আপনারা গ্রুপে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সব কয়টা আইডিয়াই আমি দেখা যাচ্ছে যে আমার বইতে রাখার চেষ্টা করব। তবে ম্যাথ টিউটর বইটার দুটো ভার্সন হবে, একটা সরাসরি ম্যাথ টিউটর হবে, আরেকটি হবে ম্যাথ টিউটর প্র্যাকটিস বুক। এই দুটো আইডিয়া হবে, কারণ ম্যাথ টিউটর হবে সরাসরি বেসিক বই হবে। আর ম্যাথ টিউটর প্র্যাকটিস বুকটা হবে যে এই বইটা হবে মূলত দেখা যাচ্ছে যে মানে মিডিয়াম এবং অ্যাডভান্স লেভেলের অঙ্কের মানে এমসিকিউ প্লাস রিটেন সহ, এবং এখানেও এমসিকিউ প্লাস রিটেন থাকবে। তবে এখানকার রিটেনগুলি অ্যাডভান্স লেভেলে থাকবে না, এমসিকিউ এর সাথে যেগুলি সম্পৃক্ত সেগুলি থাকবে। অর্থাৎ ম্যাথ টিউটর সিরিজের এই বইটা আসবে। প্রথমত আমরা ম্যাথ টিউটর নিয়ে কাজ করতেছি, এটা অক্টোবরে দেব। তারপর আসবে ম্যাথ টিউটর প্র্যাকটিস বুক। এই বইটার ভিতর দেখা যাচ্ছে আমরা এমসিকিউ প্লাস রিটেন ফরম্যাট থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটো বই থেকে পড়লে আপনার দেখা যাচ্ছে বেসিক ক্লিয়ার হবে, তারপর প্রিলি ক্লিয়ার হবে, রিটেন ক্লিয়ার হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও যে অন্যান্য বই আছে, যেমন দেখা যাচ্ছে আগারওয়ালের বই, আবার বোর্ড বই, এগুলি সবই ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো দেখা যাচ্ছে আমরা একটা মাস্টার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ইভেন আমাদের টার্গেটটা হচ্ছে খুব মানে মাত্র দুটো বইয়ে যেন 4-5টা বই যেগুলি বাজারে চলে তাদের কম্বিনেশনে এখানে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমার জন্য স্পেশালি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।